ইরান যুদ্ধ শুরু থেকে এখন অবধি অবস্থা কি এবং চীন রাশিয়ার ভূমিকা কি, এই বিষয়টা নিয়েই আজ নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইরান যুদ্ধ শুরু থেকে এখনো পর্যন্ত কি অবস্থায় দাঁড়িয়েছে, দু তিনটে কথাই যদি বলি তাহলে বলতে হয় যে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের সতর্কতা উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে ইরানের ইসলামী সরকার বদলে ফেলার যে ভরণ দিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই বিকৃত মানসিকতার ডোনাল্ড ট্রাম্পের পুরোপুরি ভরং বলেই মনে হচ্ছে। দু তিনটে কথাই বললে এটাই বলতে হয়। তবে আজ আমি ইরান যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত বাস্তব পরিস্থিতি কি একটু বিস্তারিতভাবেই বলবো, তার সাথে শেষের দিকে বলবো এই যুদ্ধে চীন এবং রাশিয়ার ভূমিকা কি, ধৈর্য ধরে দেখতে হবে। কিন্তু গোড়া থেকে বলি, আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে ইরানের উপর আমেরিকা আর ইসরায়েলের যৌথ হামলা এবং সেই হামলায় ইরানের সুপ্রিম লিডার খামেনি সহ সেনাবাহিনী এবং প্রশাসনের তাবড় ব্যক্তির মৃত্যু হওয়ার পরক্ষণেই ইরান যেভাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর পাল্টা আঘাত এনেছে, তাতে গোটা বিশ্ব যার পর নাই অবাক হতভম্ব। খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যু এবং বহু স্থাপনা ধ্বংসের পর এক নিমেষের মধ্যে ইরানের ভয়ঙ্করভাবে রুখে দাঁড়ানোর ঘটনা সত্যিই কিন্তু অভাবনীয়। বিকৃত মানসিকতার ডোনাল্ড ট্রাম্পের কথা মতো ইরান কাবু হওয়ার বদলে প্রতিরোধ এবং প্রতিশোধে যে বিক্রম প্রদর্শন করেছে বা করছে, তাতে এখন এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে, করছেও। এমনকি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত থেকে আরো বড় যুদ্ধের পটভূমি তৈরি হওয়াও অসম্ভব নয়। ঘটনা প্রবাহ সেদিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ইরানে যে একটা খুব দ্রুত এবং তুলনামূলকভাবে সহজ বিজয়ের সম্ভাবনা আশা করেছিল, সেটা এখন স্বপ্নেরও অতীত হয়ে দাঁড়িয়েছে। পাগল ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের রেজিম চেঞ্জ করবেন, তার সেই মামার বাড়ির আবদার এখন গোটা বিশ্বকেই অস্থির করে তুলেছে। আমরা দেখেছি ইরানে হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার অঞ্চল জুড়ে সব দিকে নিক্ষেপ করা হয়। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর দিকে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এটা আমরা দেখেছি। দ্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অফ ইরানের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, ইরান আমেরিকার সাথে কোনো রকম নেগোসিয়েশন করবে না। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরান তাদের অ্যাটাকের ইন্টেন্সিটি বাড়িয়ে দিয়েছে। ইভেন আমেরিকা ইসরায়েল ভেবেছিল এই অ্যাটাকের পর ইরানে নেপাল কিংবা বাংলাদেশের মক সরকার বিরোধী প্রোটেস্ট হবে আর জনগণই সরকার বদলে ফেলবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ম্যাসিভ প্রোটেস্ট ইরানে হয়নি। প্রশ্ন হলো, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ইরানে সত্যিই হারতে চলেছেন? আমরা বলবো হ্যাঁ, হারতে চলেছেন। জানা গিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার নামও ঘোষণা করা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটার নতুন সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার ৩রা মার্চ রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট খামেনির ছেলে মোজতবাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত করেছে। এর আগে সংবাদ মাধ্যমটা জানিয়েছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। প্রতিবেদনে বলা হয়, খামেনির জানাজা শেষে তাকে তার নিজের শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানীতে একটা বড় পরিসরের গণশোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও
করা হচ্ছে। আয়োজক কমিটির কর্মকর্তারা ইরানের রাজধানীতে সর্বসাধারণের অংশগ্রহণে স্মরণসভা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে জানাজা বা স্মরণ অনুষ্ঠানের তারিখ এবং সময় এখনো ঘোষণা করা হয়নি। এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। জানা গিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীও পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এখান দিয়ে কোনো জাহাজ চলাচল করলে সেই জাহাজগুলো জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা লণ্ডভণ্ড করে দিয়েছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রগুলো। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ইসরায়েলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র রামাত গানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে তেহরান। আমেরিকার সরাসরি অংশগ্রহণে এই ত্রিমুখী সংঘাত এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। কত বলবো, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলার পরপরই রামাত গানের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল, দমকল বাহিনী এবং প্যারামেডিক্সরা দ্রুত পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। হামলার পর ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলে। ইরানের বিধ্বংসী আঘাতে এখনো পর্যন্ত 650-র বেশি মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে জানা গিয়েছে। পিছু হটেছে আবার বিশ্বের বৃহত্তম আমেরিকার রণতরী। ইরানের প্রবল আক্রমণের মুখে কৌশলগত পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানিয়েছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর এবং বিভিন্ন যুদ্ধজাহাজে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনের একটা মার্কিন ঘাঁটিতে চালানো হামলায় একযোগেই ১৬০ জন মার্কিন সদস্য হতাহত হয়েছেন। এছাড়া ইরানি নৌবাহিনীর মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গর্বের অত্যাধুনিক MST কমব্যাট সাপোর্ট জাহাজ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটা এসেছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে। চাবাহার উপকূল থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত এই রণতরীকে লক্ষ্য করে ৪টে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। নাইনির দাবি হচ্ছে, এই ভয়াবহ হামলার পর রণতরীটা ইরানের উপকূলীয় জলসীমা ত্যাগ করে ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া কুয়েতে তো অনেকগুলো ফাইটার জেট, আমেরিকার ফাইটার জেট ধ্বংস হয়েছে, এ খবর তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, পেন্টাগন ক্ষয়ক্ষতির এই চিত্র গোপন করার চেষ্টা করলেও ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য এই বিপুল সংখ্যক হতাহতের বিষয়টা নিশ্চিত করেছে। ইসরায়েল এবং আমেরিকার সাম্প্রতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতেই ইরান এই বিশাল সামরিক অভিযান শুরু করেছে বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে এবার কঠোর এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বর্তমানে চলমান যুদ্ধের সূত্রপাত ঘটানো এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছেন কার্নি। সিডনির লোই ইনস্টিটিউটে আয়োজিত একটা সভায় বক্তব্য দেওয়ার সময় কার্নি এই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে দেখা যায় যে এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তার এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে এখন নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে এবং মিত্র দেশগুলোর সামরিক পদক্ষেপ নিয়ে কানাডার অবস্থানের পরিবর্তনকে স্পষ্ট করে তুলছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সাফ জানিয়ে দিয়েছেন যে তার সরকারের অবস্থান যুদ্ধের বিরুদ্ধে। তিনি স্পষ্ট করে বলেছেন, স্পেনের জনগণ এই ভয়াবহ বিপর্যয়ের একেবারে বিপক্ষে। সব মিলিয়ে ইরান এখন এগিয়েই আছে বলতে হবে, কারণ ইরানের বিরুদ্ধে বিশ্বের তথাকথিত মহাশক্তিধর আমেরিকা তো একা নয়, আমেরিকার সাথে রয়েছে আবার ইসরায়েল, এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমেরিকার সাথে আছে বিশ্বের তথাকথিত মুসলিম দেশ ইরানের প্রতিবেশী সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, সিরিয়ার মতো দেশের আমেরিকার পাঁচাটা শাসক গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে ইরান একা লড়াই করতে করতে এগিয়ে রয়েছে।
এবার ইরানকে সমর্থন করার বিষয়ে চীন আর রাশিয়ার বিষয়ে কিছু কথা বলবো, কেননা অনেকেই প্রশ্ন তুলছেন যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে চীন এবং রাশিয়ার ভূমিকা তাহলে কি? এরা তো ইরানের বন্ধু বলেই জানা যায়। এর উত্তরে বলা যায় যে ভূ রাজনীতিতে প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ আর কৌশলগত সমর্থন এক জিনিস নয়। চীন এবং রাশিয়া ইরানকে যে অস্ত্র প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আর জাতিসংঘে ভেটো ক্ষমতা দিয়ে সুরক্ষা দিচ্ছে, সেটা কিন্তু ছোট করে দেখার কোনো বিষয়ই নয়। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা আর ড্রোন প্রযুক্তি কোথা থেকে এলো বলে মনে হয়? রাশিয়া ইউক্রেনে ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করছে, বিনিময়ে ইরান পাচ্ছে উন্নত সামরিক প্রযুক্তি রাশিয়ার কাছ থেকে। চীন ইরানের থেকে তেল কিনে আমেরিকার দেওয়া ইরানের উপর নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সাহায্য করছে। সরাসরি যুদ্ধে নামলে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হয়, এটা মনে রাখতে হবে। এটা কোনো পক্ষই কিন্তু চায় না, ইরানও তো চায় না যে তার মাটিতে বিদেশি সৈন্য থাকুক, এটা তাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন। সুতরাং ইরানের যেন আশা যে চীন বা রাশিয়া সরাসরি তাদের সাহায্য করুক, তারাও কিন্তু এটা চায় না। ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর যে চোক পয়েন্ট কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে, সেটা বিশ্ব ভূরাজনীতিতে একটা মাস্টার স্ট্রোক। শুধু চীন আর রাশিয়ার জাহাজ পাস করতে পারছে ওই হরমুজ প্রণালী দিয়ে, তাদেরকেই শুধু ছাড় দেওয়া হয়েছে। তো এর মানেটা কি দাঁড়াচ্ছে? পশ্চিমা পেট্রো ডলার সিস্টেম সরাসরি আক্রান্ত হচ্ছে। তার মানে ইউরো, পশ্চিম জার্মান, সাউথ কোরিয়া আরো অনেক দেশ এখন তেলের জন্য হাঁসফাঁস করছে। এটা সামরিক হস্তক্ষেপের চেয়ে কি কম শক্তিশালী অস্ত্র? আমার তো মনে হয় না। চীন আর রাশিয়া এখানে যা করছে আসলে সেটা হলো অসমমিতিক জোট, অসমমিতিক একটা জোট। ইরানের হয়ে সরাসরি যুদ্ধে না নেমে অর্থনৈতিকভাবে এবং কৌশলগত সাপোর্ট দিয়ে আমেরিকান হেজিমনিকে ধীরে ধীরে ক্ষয় করা, সেটাই করছে তারা। রাশিয়া ইউক্রেনে ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করছে, বিনিময়ে ইরান পাচ্ছে স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং এয়ার ডিফেন্স আপগ্রেড। চীন ইউয়ানে মানে ওদের টাকায় তেল কিনে ডলারের দাপট কমাচ্ছে। এগুলো কি কম কথা? এখন আসি আবেগের জায়গায়। একজন মুসলিম হিসাবে আমিও কিন্তু চাই যে কেউ সরাসরি এগিয়ে আসুক, ইরানের হয়ে একটা মুসলিম রাষ্ট্র রক্ষা পাক। কিন্তু কঠিন সত্যটা হলো চীন বা রাশিয়া ইরানের হয়ে সরাসরি ময়দানে কিন্তু নেমে যুদ্ধ করবে না। করলে আমেরিকা ন্যাটোর আর্টিকেল 5 টাইপ কিছু একটা ইনভোক করবে, ইসরায়েল নিউক্লিয়ার অপশন টেবিলে নিয়ে আসবে এবং এই রিজিওনাল কনফ্লিক্ট হয়ে যাবে তখন গ্লোবাল থার্মোনিউক্লিয়ার থ্রেট। কেউ সেই দরজা কিন্তু খুলতে চায় না। তাই তারা যা করছে সেটা হলো স্ট্র্যাটেজিক পেসেন্স, ইরানকে যথেষ্ট শক্তিশালী রেখে আমেরিকাকে এই অঞ্চলে আটকে রাখা, যাতে তাইওয়ান বা ইউক্রেনে, অর্থাৎ চীন তার তাইওয়ানের জন্য আর রাশিয়া তার ইউক্রেনের জন্য ওই তাইওয়ান এবং ইউক্রেনে আমেরিকা পুরোপুরি মনোযোগ দিতে না পারে। এটা আসলে একটা দাবার খেলা, আর প্রতিটা চাল হিসাব করে দেয়া হচ্ছে। ইরান জানে, কিন্তু তবুও এটা মন্দের ভালো বলে মেনে নিতে হচ্ছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।